আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন? এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত, আর না ওর কোনো আলাদা ঘর ছিল। কখনো কার্পেটের উপর ঘুমোতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। আর গিফট যেন দামি হয়, হ্যাঁ, মানে খুব দামি, কয়েক লাখ টাকা। ওকে? কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল।
ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে আসলে এটা অরিজিনাল নয়। আমি ওই ফোনটারই একটা কপি এনেছি। কিন্তু আদ্রিতার নীলের কথায় একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল। পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। এই ফোনটা একটু দেখুন না প্লিজ। ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? ও, আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন? হ্যাঁ। না না, আমি ওনাকে চিনি না। আমি কেন, আমার মনে হয় কেউই ওনাকে চেনে না। বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না। আমিও কোনোদিন ওনাকে দেখিনি, কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা, যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। সেজন্য জিজ্ঞেস করছি ম্যাম, আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন? তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে, তবে ও নিজের শ্বশুর বাড়িতে খরচামাই হই বা থাকে কেন? আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল। তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল। কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল। নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে। কটা বাজে রে? আমার খুব লেট হয়ে গেছে, বুঝলি? তোরা খেল, ঠিক আছে? তোরা খেল, আমি আসছি। নীল, জল পড়ছে না কেন দেখো না। নীল, নীল, নীল কোথায় গেল? নীল, নীল, নীলকে ডাকছে কেন বলতো? ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। মা তোমাকে কিছু বলে গেছে নীল? হ্যাঁ, কোথায় গেছে ও? না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না। আমার একটা কথা মনে হচ্ছে, ওকে না এবার একটু শীতে করতে হবে। একটা কাজে যদি আসতো ছেলেটা, যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায়। আমি ওকে বলেছিলাম R&B গোল্ড এন্ড ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে, আনেনি। আনেনি। আজকেও ভালো করে অফিসে নিয়ে যাব, ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল কে জানে। আমার ভাগ্যে